গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা। এবং বিজিএমএ সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, ফলে শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ছে। জ্বালানি তেল সংকটে আপনারা জানেন যে এই সরকার আসার পরে মার্চ এপ্রিলে পাম্পগুলোতে ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট শুরু হয়েছিল এবং প্রচুর লাইন আমরা দেখতে পেয়েছিলাম। এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটার একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। আমরা অকটেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, কৃষি গুলা সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি যে স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে এবং উচ্চ কমিশনে বিপিসি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল। এবং অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযানও সেটা এসেছে। সেই সিন্ডিকেট সরকার কিন্তু ভাঙতে পারেনি। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা জ্বলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। আমরা যদি দেখি যে গ্যাসের চাপে শূন্য নেমেছে যে শিল্পাঞ্চলগুলোতে, আপনারা এই জেলাগুলোর নাম দেখবেন, আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলো জেলায় গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা। এবং বিজিএমএ সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, ফলে শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ছে। আমরা বিদ্যুতের ক্ষেত্রে দেখব, এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি, 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে। এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। যে ব্যাংক লুটেরা তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। বিশেষত আর্থিক খাত ধ্বংসকারী লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার এক লিমিটেডের পক্ষে এলসি খোলার জন্য প্রায় 32 লক্ষ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখার যুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ অনুমতি প্রদান করেছে। স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে যেই খারাপ কাজটি এই সরকার করেছে সেটা হচ্ছে যে ঔষধ নীতি। আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে। এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল এবং 3 দশক ধরে সেটা হালনাগাদ করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে
295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ, সেটাতেই কিন্তু আমরা সীমিত রয়েছি। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয় এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে।